কখনো কি এমন রাতের কথা শুনেছ যে রাতে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যায় আর অন্ধকারের ভেতর কেউ তোমাকে চুপচাপ দেখে? বোড়াল গ্রাম দিনে যতটা সাধারণ, রাতে ততটাই রহস্যময়। লোকজন বলে সূর্য ডোবার পর এই পথ দিয়ে কেউ যায় না, কারণ ওই ভাঙা বাড়িগুলোর ফাঁক দিয়ে নাকি আজও হাঁটে কেউ, যার চোখ জ্বলজ্বল করে অন্ধকারে। এক রাতে একজন সাহসী মানুষ ঠিক করল সে সব কিছু নিজের চোখে দেখবে, কিন্তু সে জানতো না এই পথ একবার ধরলে ফিরে আসার রাস্তা সবসময় খোলা থাকে না। আজকের গল্প বোড়ালের সেই রাত। শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই গল্পের শেষটা তোমার কল্পনার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করা যাক। বোড়ালের সেই রাত। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। 30 বছর আগেকার কথা। 24 পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু ছিল, তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশের বাড়িতে। অজয়, সুশান্ত এবং আমি। এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনও বেঁচে থাকতেন, তাহলে তিনিও বলবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখা এটাকেও তখন কোনো গ্রাম নয়, এটাকে দুর্ভেদ জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোনো রাজা মহারাজার ছিল বোধহয়, কিন্তু এখন তার এমনই হতশী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই। বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতরে কবে কোন মানধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার তার পূর্বরূপ ফিরে পাবে। ছাদের আলসের প্রতিটি কার্নিশ এখনও অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয়। পরিত্যক্ত বাড়ি, দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকেই এগোতে বাধা দিল কমলেশ। হাত ধরে বলল, আর নয় বন্ধু, আর এগিয়েও না। কেন? বাড়িটার একটু বদনাম আছে। সে তো সব বাড়িরই থাকে। যেখানে যত পোড়ো বাড়ি আছে সবেরই বদনাম। তাই বলে এমন চমৎকার বাড়িটাতে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না? কেউ ঢুকে না ও বাড়িতে। কেন? ভূতের ভয়ে? ওই বাড়ির ভেতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে। ঠিক তাই, ভূতে এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা। ভূতের বাড়ি? আমরা হো হো করে হেসে উঠলাম। এরপর যা হয়ে থাকে সচরাচর।
এক্ষেত্রেও তাই হলো, অর্থাৎ কিনা আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রূপ এইসব করতে লাগলাম কমলেশকে। কমলেশ একটিও উত্তেজিত হলো না, বরং হেসে বলল, দেখ ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না, ভাবিস কুসংস্কারে আচ্ছন্ন কিছু পেয়ে জীব বুঝি ওগুলো। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যা না। সাহস থাকলে পরীক্ষা করে দেখিস। অবশ্য পরীক্ষাটা না করাই ভালো, কারণ তোদের মতন গোয়ার গোবিন্দ যে দু একজন পরীক্ষা করতে গেছে, তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এ মুখ হয়নি। অজয় বলল, তাই নাকি? তাহলে তো পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্য তোর কথা যে একেবারেই উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই যাই, যে গ্রামেই যাই, পুরো বাড়ি দেখলেই শুনি ভূতের উপদ্রবের কথা। মাঠের মাঝখানে বেল গাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্মদৈত্য আছে। আর মাছ ভর্তি পুকুর দেখলেই শুনতে পাই এর পাড়ে রাত দুপুরে ভূত ঘোরে। যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চায়। কাজেই এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই। তাই ভাবছি তোদের দেশের এই পোড়ো বাড়িতে একবার কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার পরখ করে দেখে যাই। কমলেশ বলল, না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাই ভুল হয়েছে। আমি বললাম, খুব রেগেছিস মনে হচ্ছে। রাগের কি আছে? সুশান্ত বলল, বেশ তো, আমরা কোনো পরীক্ষাই চাই না, শুধু গোয়াতুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গেই অন্তত আমাদের পরিচয় করিয়ে দে। কমলেশ এবারে আমতা আমতা করতে লাগলো। সুশান্ত বলল, তার মানে এমন কারোর নাম তোদের জানা নেই, যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে, অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি ব্যাখ্যা দিয়ে চোর ডাকাতের ঘাঁটি করে রেখেছিস তোরা। আমি বললাম, আজ রাতেই এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল, দোহাই, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে আনন্দ করে যা। পরে যখন হোক, যেদিন হোক আসবি। কথা দিচ্ছি, আমি নিজে সাহায্য করবো তোদের। বেশ, তাই হবে। নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আর একবার এখানে আসবো আমরা। তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে তখন। আমরা আর ওই ভূতের বাড়ির দিকে না গিয়ে অন্য পথ ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের বাড়িতে এসে হাজির হলাম আমরা। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে। সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারোর কথাই কানে তুললাম না। যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলাবেলি তিন বন্ধুতে এসে হাজির হলাম সেই পুরো বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে। দেখ ভাই, আমি ওইসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নই। ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নয়, কাজেই জেনে শুনে আমি বিষ পান করবো না। তবে তোরা যেতে যাচ্ছিস যা, কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে কার কি ক্ষমতা তাকে বাঁচাতে পারে। এই কথা মতোই আমরা এলাম। ঠিক হলো এক রাত এই পোড়ো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব। তবে আমাদের এই থাকাথাকিতে কোনো বাজি টাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সততার। অর্থাৎ আমরা অলৌকিক কোনো কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না। আবার সত্যি সত্যি যদি কোনো রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই, তাহলেও রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধও করব না। আসলে আমাদের এই থাকাথাকির ব্যাপারটা ঠিক
চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকেরাও অনেকে বারণ করলো। সবাই বললেন, এই দরকার ভাই, শোকে খেতে ভূতে কি লোবে? ভূত না থাকুক, গুন্ডা বদমাস তো আছে। অযথা গোয়ার তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন? তার চেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। এই বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব, না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনই পড়ে থাকে। আমরা কিন্তু কারোর কথাতেই কর্ণপাত করলাম না। যে যা বলল তা কান খাড়া করে শুনে গেলাম, তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে এলাম না। দিব্যি সেই পোড়ো বাড়ির ঝিঝির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম। মাঝে মাঝে ভয় করছিল না তা নয়, ভয় ছিল সাপের। হাজার হলেও বহুদিনের পোড়ো বাড়ি, তবু আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্যের তালিকায়, আর ছিল চা তৈরির সরঞ্জাম। তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না, তাই প্রচুর শুকনো নারকোল পাতা এনে রেখেছিলাম। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি। কখন সন্ধে হয়, কখন ভূত আসে। দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত 12টা, কোনো উপদ্রব নেই, ভয় নেই। ভূতেরা সাধারণত যা করে, অর্থাৎ গায়ের ওপর গরম নিঃশ্বাস ফেলা, খ্যাল খ্যাল করে হাসা, হ্যারিকেনের আলো নিভিয়ে দেয়া, গায়ে ঘাস ছুঁড়ে মারা, কিছুই করল না। এমনকি হঠাৎ কোনো আর্তনাদ বা মরা কান্নাও শুরু করলো না কেউ। শুধু ভূত কেন, একটা শেয়াল কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। রাত তখন 1টা, তখন কারোর কোনো অস্তিত্ব অনুভব করলাম না। ইতিমধ্যে 2 রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটানোর জন্য, এমন একঘেয়েমির হাত থেকে বাঁচবার জন্য আবার আমরা নারকোল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি। এমন সময় কোথা থেকে হঠাৎ আধপাগলা একজন লোক এসে হাজির হলো সেখানে। ওর হাতে একটা কলাইয়ের মগ। সেটা এগিয়ে বলল, আমাকে একটু চা দেবেন দাদা বাবু? আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ফিক করে হেসে বলল, আমি ভূত। ভূত? আমি আর বলছি কি, যাকে দেখবে বলে তোমরা এসেছো, আমি সেই। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, আর এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।